প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ১ ভৌত জগৎ ও পরিমাপ নিয়ে কথাবার্তা বলবো। আমরা পড়াশোনা করব ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। আজকের যে টপিক সেগুলো হচ্ছে ভৌত জগৎ, জীব জগৎ, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞানের পরিসর, রাশির একক, বিভিন্ন ধরনের এককের পরিবর্তন সম্পর্কে আমরা আজকে পড়াশোনা করব। তোমরা আমার সাথে হাতে কলমে লিখতে পারো, তাহলে তোমাদের কাছে ফিজিক্সটা খুব সহজ মনে হবে। প্রথমে আমরা আলোচনা করব ভৌত জগৎ। প্রথমে আলোচনা করব আমরা ভৌত ভৌত জগৎ ভৌত জগৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড, PHYSICAL ফিজিক্যাল ওয়ার্ল্ড, WORLD ফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ড হচ্ছে যেসব জিনিসের যেসব জিনিসের যেসব জিনিসের জীবন নেই, যেসব জিনিসের জীবন নেই তার নাম ভৌত জগৎ। নেই তার নাম ভৌত জগৎ, রাইট? ভৌত জগৎ মূলত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। ভৌত জগৎ ভৌত জগৎ মূলত 4টি উপাদান 4টি উপাদান 4টি উপাদান 4টি উপাদান নিয়ে গঠিত। 4টি উপাদান নিয়ে গঠিত। নাম্বার ওয়ানে বলবো হচ্ছে আমাদের স্থান। নাম্বার 1 বলবো স্থান। নাম্বার 2তে বলবো আমরা কাল। স্থান, কাল। কাল শব্দের অর্থ হচ্ছে সময়। নাম্বার 3তে আমরা বলবো ভর। এবং নাম্বার 4-এ আমরা বলবো শক্তি। তাহলে ভৌত জগতের 4টা উপাদান: স্থান, কাল, সময়, ভর এবং শক্তি। এরপর আমরা যাব জীব জগৎ। জীব জগৎ, বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। জীব জগৎ। তাহলে জীব জগৎ নিয়ে যে জগৎ আমরা বলতে পারি, জীব জগৎ নিয়ে যে জগৎ অর্থাৎ যার জীবন আছে, অর্থাৎ যার জীবন আছে, তা হলো জীব জগৎ। রাইট? যেমন আমরা বলতে পারি মানুষ, গরু, ছাগল। উদাহরণস্বরূপ লিখতে পারি মানুষ, গরু, তারপর হচ্ছে ছাগল, তারপরে হচ্ছে মাছ, গাছপালা ইত্যাদি হচ্ছে জীব জগৎ। এরপর আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান কাকে বলে? ভৌত বিজ্ঞান হচ্ছে ভৌত জগতের নানা বিষয়ে বিশেষ জ্ঞানের আলোচনাই হচ্ছে ভৌত বিজ্ঞান। তাহলে আমরা বলবো যে ভৌত জগতের নানা বিষয়
নানা বিষয়ের বিষয়ের বিশেষ জ্ঞানের বিশেষ বিশেষ জ্ঞানের আলোচনাই ভৌত বিজ্ঞান। আলোচনায় হচ্ছে ভৌত বিজ্ঞান। ওকে, এখন আমরা পদার্থ বিজ্ঞানের পরিসর নিয়ে কিছু কথাবার্তা বলবো। এগুলো আমাদের জানা প্রয়োজন, সেজন্য আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে। পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থ বিজ্ঞানের পরিসর আলোচনার সুবিধার জন্য, বিশদভাবে আলোচনার জন্য পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। তারপরে সকল পদার্থবিজ্ঞানের শাখাগুলোকে আমরা ধারাবাহিকভাবে আমরা বিশ্লেষণ করব। নাম্বার 1 হচ্ছে সাধারণ পদার্থবিজ্ঞান। সাধারণ পদার্থবিজ্ঞান। নাম্বার 2 হচ্ছে তাপবিজ্ঞান। নাম্বার 3 শব্দবিজ্ঞান। নাম্বার 4 আলোক বিজ্ঞান। নাম্বার 5 চুম্বক বিজ্ঞান। নাম্বার 6 বিদ্যুৎ বিজ্ঞান। নাম্বার 7 হচ্ছে ইলেকট্রনিক্স। আর হচ্ছে পারমাণবিক বিজ্ঞান। সাধারণ পদার্থ বিজ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বলবিদ্যা, আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। বলবিদ্যা দুই প্রকার, একটা হচ্ছে গতিবিদ্যা আর একটা হলো স্থিতিবিদ্যা। আর একটা হলো স্থিতিবিদ্যা। পদার্থের ধর্ম দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম। সাধারণ ধর্ম, তারপর হচ্ছে বিশেষ ধর্ম। পদার্থবিজ্ঞানের সাধারণ পদার্থবিজ্ঞান, এটা বলবিদ্যা, আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। বলবিদ্যা দুই ধরনের, একটা হচ্ছে গতিবিদ্যা আর একটা হচ্ছে স্থিতিবিদ্যা। গতিবিদ্যা হচ্ছে পদার্থের গতিশীল বস্তুর উপর বলের আলোচনাকে বলা হয় গতিবিদ্যা। আর স্থিতিশীল পদার্থের উপর বলের কি আলোচনা হচ্ছে স্থিতিবিদ্যা। পদার্থের ধর্ম দুই ধরনের, সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম। সাধারণ ধর্ম যে ধর্ম সকল পদার্থের কম বেশি রয়েছে, পদার্থের এই ধর্মকে বলা হয় সাধারণ ধর্ম, যেমন ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা ইত্যাদি। আর যে ধর্ম সকল পদার্থের নেই, পদার্থের বিশেষ ধর্ম বলে। যে সকল
আমরা বলবো যে ধর্ম সকল পদার্থের নেই তাকে বিশেষ ধর্ম বলা হয়। যেমন স্থিতিস্থাপকতা বিশেষ ধর্ম, সান্দ্রতা পদার্থের বিশেষ ধর্ম, তারপরে পৃষ্ঠটান বা তল পদার্থের বিশেষ ধর্ম রয়েছে। আর তাপবিজ্ঞানের পদার্থের তাপ সম্পর্কে আলোচনা করা হয়, শব্দ বিজ্ঞানের শব্দ সম্পর্কে আলোচনা করা হয়, আলোক বিজ্ঞানের আলো নিয়ে আলোচনা করা হয়, চুম্বক বিজ্ঞানের চুম্বক পদার্থ নিয়ে আলোচনা করা হয়, বিদ্যুৎ বিজ্ঞানে আমরা বিদ্যুৎ ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করা হয়, বিদ্যুৎ বিজ্ঞান। আর হচ্ছে ইলেকট্রনিক্স, এটা ইলেকট্রন প্রবাহ নিয়ে আলোচনা করা হয়। পারমাণবিক বিজ্ঞান হচ্ছে পারমাণবিক বোমা, ইউরেনিয়াম, তারপর হচ্ছে থোরিয়াম, এই সকল পরমাণু থেকে যে রশ্মিগুলো বের হয় সে সম্পর্কে আলোচনা করা হয় এই পারমাণবিক বিজ্ঞানে। এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের পরিসর। এখন আমরা আলোচনা করব রাশি সম্পর্কে আমরা আলোচনা করব। রাশি কি? রাশি হচ্ছে পদার্থের যে ভৌত বৈশিষ্ট্য, অর্থাৎ একটা রাশিটা কি, আমরা আগে রাশিটার সংজ্ঞা নিয়ে নিই। রাশি বলতে কি বুঝো? রাশি কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি রাশি। তাহলে পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায়, পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা হয়, পরিমাপ করা যায়, তাদেরকে রাশি বলা হয়। তাদেরকে রাশি বলে। তাহলে পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় রাশি, অথবা এটাকে ভৌত রাশি বলা হয়। ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে ভৌত রাশি বা রাশি বলা হয়। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা কনসিডার করব দৈর্ঘ্য একটি রাশি, তারপর হচ্ছে ভর একটি রাশি, তারপর হচ্ছে সময় রাশি, তারপর হচ্ছে আয়তন, এগুলো হচ্ছে একটা রাশি, এগুলোকে বলা হয় ভৌত রাশি। এখন একটি রাশি আর অন্য কটি রাশির উপর নির্ভর করে, তার উপর ভিত্তি করে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করব। রাশি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, দুই নম্বর হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি। মৌলিক রাশি কতে আলোচনা করবো আমরা। মৌলিক রাশি যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশি পরিমাপ করতে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। আমরা লিখে নিই, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশি পরিমাপ করতে অন্য
অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, নির্ভর করতে হয় না, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। মৌলিক রাশি বলে। মৌলিক রাশি 7টি। মৌলিক রাশি 7টি। এই 7টি তোমরা মুখস্থ করবে। তো এখন আমরা এই 7টি মৌলিক রাশি কি কি সেটা নিয়ে এখন কথাবার্তা বলবো। মৌলিক রাশি আমাদের 7টি। মনে রাখার জন্য আমরা লিখব 7টি মৌলিক রাশিকে কিভাবে আমরা মনে রাখবো। 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক রাশি। যেমন আমরা লিখতে পারি মনে রাখার জন্য সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা। এই তিনটাকে আমরা মনে রাখার জন্য আমরা বলবো সততা। সদি সময়, তড়িৎ প্রবাহ, তাদি মানে তাপমাত্রা। সততা ভোরের প্রদীপ, সততা ভোরের প্রদীপ, দিনের আলো, ভোরের হচ্ছে ভর, প্রদীপ দীপন মাত্রা, তারপর হচ্ছে পদি মানে দীপন মাত্রা, হচ্ছে পদার্থের পরিমাপ, দিনের হচ্ছে দৈর্ঘ্য, তাহলে কয়টা ভৌত রাশি? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা ভৌত রাশি আমরা পেয়েছি। এখন এই ভৌত রাশিগুলার প্রতীক, সময় প্রতীক হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে বড় হাতের আই দ্বারা। তাপমাত্রা, এটাকে টি দ্বারা অথবা থিটা দ্বারা প্রকাশ করা হয়। বর হচ্ছে এম দ্বারা। দীপন মাত্রা হচ্ছে এটা হচ্ছে আই দ্বারা। পদার্থের পরিমাপ হচ্ছে মোল, আর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। এটা হচ্ছে প্রতীক। একক যদি আমরা বলতে চাই, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, তারপর তাপমাত্রার একক এখানে আমরা দিব কেলভিন, ভরের একক দিব আমরা কেজি, দীপন মাত্রা এটা দিব আমরা ক্যান্ডেলা, পরিমাপ মোল মোল, আর হচ্ছে দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। এখন যদি আমরা মাত্রা জানতে চাই, মাত্রা সময় মাত্রা এই যে টাইম টি, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা আই দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা এটা থিটা দ্বারা প্রকাশ করা হয়।
তারপর হচ্ছে বর, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। দ্বিপদ মাত্রা, এটা হচ্ছে যে মোল, নাম্বার অফ মোল এন দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্য হচ্ছে লেন্থ। তাহলে আমাদের যখন মাত্রা লিখতে হয় তখন বড় অক্ষর দিয়ে লিখতে হয়, বড় হাতের অক্ষর দিয়ে মাত্রা লিখতে হয়। এখন এরপরে আমরা আলোচনা করব রাশি, বিভিন্ন রাশির একক। বিভিন্ন রাশির একক সম্পর্কে আমরা জানবো যে ভৌত রাশির প্রতিটি নিজস্ব একক আছে। সব ভৌত রাশির একককে মাত্র 3টি এককের সাহায্যে প্রকাশ করা হয় ভৌত রাশির একক। তাহলে আমরা যে 7টা ভৌত রাশি আমরা পেয়েছি, সবগুলো রাশির একক জানা অত্যন্ত প্রয়োজন। তো এইগুলোর মধ্যে ভৌত রাশির প্রতিটি নিজস্ব একক আছে। সব ভৌত রাশির একককে মাত্র 3টি এককের সাহায্যে প্রকাশ করা হয়। একটা হচ্ছে মৌলিক একক, ভৌত রাশির একক মৌলিক একক। 1 নম্বর হচ্ছে মৌলিক একক, মৌলিক একক। নাম্বার 2 হচ্ছে লব্ধ বা যৌগিক একক, লব্ধ বা যৌগিক একক। এখন মৌলিক একক, এটা হচ্ছে মৌলিক একক, আর হচ্ছে লব্ধ বা যৌগিক একক। তাহলে রাশির একক আমরা বলবো মৌলিক একক, যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, এটা হচ্ছে মৌলিক একক। মৌলিক একক যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং একবারে স্বাধীন করে না এবং একবারে স্বাধীন। তাকে বলা হয় মৌলিক একক। মৌলিক একক, মৌলিক একক প্রধানত 3টি। মৌলিক একক প্রধানত 3টি। মৌলিক একক একক 3টি। একটা হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক এটা হচ্ছে মিটার, মিটার হতে পারে, তারপরে সেন্টিমিটার হতে পারে। হতে হচ্ছে ভরের একক, ভরের একক কেজি বা গ্রামও হতে পারে, কেজি গ্রাম হতে পারে। গ হচ্ছে সময়ের একক, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড। এখন মৌলিক একক আমরা বলছিলাম যে মৌলিক একক হচ্ছে রাশির, মৌলিক রাশির এককই হচ্ছে মৌলিক একক, আর যৌগিক রাশির একক হচ্ছে যৌগিক একক। তাহলে মৌলিক একক আর যৌগিক একক সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে যেমন একটা লাঠি, একটা লাঠি আমরা বলবো এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে লাঠিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলবো আমরা সেন্টিমিটার, লাঠিটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এখন যদি একটা শীটের কথা আলোচনা করি, শীটের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এই
শীটের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলই কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ধরলাম 1 সেন্টিমিটার ইন্টু প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার সমান সমান 1 সেন্টিমিটার স্কয়ার, 1 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক একক, আর এটা হচ্ছে আমাদের লব্ধ বা যৌগিক একক। এখন পদার্থবিজ্ঞানে আমাদের কিছু একক সম্পর্কে ধারণা থাকা উচিত, কারণ বিভিন্ন এককগুলো না জানলে আমরা পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো করতে আমাদের সমস্যা হয়ে যাবে। তবে অত্যাধুনিক ক্ষুদ্র মাপের জন্য কিছু একক জানতে হবে, অত্যাধুনিক বড় পরিমাপের জন্য আমাদের কিছু একক জানা প্রয়োজন। যেমন আমরা দৈর্ঘ্য সম্পর্কে যদি বলতে চাই, যেমন দৈর্ঘ্য হচ্ছে লেন্থ। আচ্ছা, এই দৈর্ঘ্য হচ্ছে পরমাণুর আকার অত্যন্ত ক্ষুদ্র পরিমাপের জন্য, যেমন 1 মাইক্রোমিটার, এটা হচ্ছে মাইক্রো, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়ালস টু 1 মাইক্রো, 1 MIC, আর 1 মাইক্রো সমান সমান 10 টু দি পাওয়ার -6 মিটার। যদি বলা হয় 2 মাইক্রো, 1 মাইক্রো 2 মাইক্রোমিটার সমান সমান আমরা দেখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। যদি বলা হয় 3 মাইক্রোমিটার, 3 মাইক্রোমিটার ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এগুলো হচ্ছে আমাদের এসআই একক। এরপরে আমাদের আছে 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান সমান 1 ন্যানো, 1 ন্যানো NaNO, 1 ন্যানো is equals to 10 to the power -9 মিটার, 10 to the power -9 মিটার। 2 ন্যানোমিটার is equals to 2 into 10 to the power -9 মিটার, এর আমরা কনভার্ট করব। 3 ন্যানোমিটার is equals to 3 into 10 to the power -9 মিটার। এরপরে আমরা 1 কিলোমিটার, 1 কিলোমিটারকে আমরা বলবো 10 to the power -3 মিটার। এটা হচ্ছে ক্ষুদ্র একক, পরমাণুর আকার অত্যন্ত ক্ষুদ্র এককের জন্য আমরা মাইক্রো, ন্যানো, পিকো এই এককগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, যেমন অত্যাধুনিক বড় মাপের জন্য যে এককগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে যেমন পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বড় বড় এককের জন্য। তাহলে এখানে আমরা লিখব 1 মেগামিটার, 1 মেগামিটার সমান সমান 10 to the power 6 মিটার। তাহলে 2 মেগামিটার সমান সমান, তাহলে 2 ইন্টু 10 to the power 6 মিটার হবে। যদি বলে 3 মেগামিটার, 3 মেগামিটার is equals to 3 into 10 to the power 6 মিটার। 1 গিগামিটার, 1 গিগামিটার is equals to 10 to the power 9 মিটার। তাহলে যদি বলে যে 2 গিগামিটার, 2 গিগামিটার equal to 2 into 10 to the power 9 মিটার। তারপর হচ্ছে 1 টেরা, 1 টেরা সমান সমান লিখতে পারি 10 to the power 12 মিটার। তাহলে 2 টেরা সমান সমান 2 into 10 to the power 12 মিটার। আমরা এইভাবে এককগুলোকে আমরা কনভার্ট করে নেব। 1 লাইট ইয়ার্স, 1 LIGHT, লাইট YEAR, 1 লাইট ইয়ার সমান সমান আমরা লিখতে পারি 9.46 into 10 to the power 15, 10 to the power 15 মিটার, 50 মিটার। এর অর্থ হচ্ছে যেমন সূর্য থেকে আলো 1 বছরে কতটুকু দূরত্ব যায় সেটি ডিস্টেন্স হচ্ছে এটা দূরত্ব। এরপরে আমরা ভরের একক, ভর হচ্ছে ভরের একক, যেমন 1 কেজি,
1 কেজি সমান আমরা লিখতে পারবো 1000 গ্রাম সমান সমান 10 টু দি পাওয়ার 3 গ্রাম। 3 গ্রাম ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 6। এখানে হচ্ছে মিলিগ্রাম ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 9। এটা হচ্ছে মাইক্রোগ্রাম। তাহলে আমরা এই ভরের এককগুলোকে আমরা জানার চেষ্টা করেছি, তার দৈর্ঘ্যের এককগুলো আমরা জানার চেষ্টা করেছি। তবে ভরগুলো হচ্ছে যেমন 1 কেজি, তারপর হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে মিলিগ্রাম, তারপর হচ্ছে মাইক্রোগ্রাম। 1 কেজি, যেমন আমরা কেজিটাকে যদি আমরা গ্রামে নিই তাহলে হচ্ছে 1 ইন্টু এখানে হচ্ছে 1000 গ্রাম হয়ে যাবে। আবার এই গ্রামটাকে মিলিগ্রামে যদি আমরা কনভার্ট করি 1 ইন্টু 1000 ইন্টু 1000 এখানে হচ্ছে মিলিগ্রাম হয়ে যাবে। এটাকে যদি আমরা মাইক্রোগ্রামে নিই তাহলে 1 ইন্টু 1000 ইন্টু 1000 ইন্টু 1000 মাইক্রোগ্রাম is equals to 10 to the power 3 is equals to 10 to the power 6 is equals to 10 to the power 9। এত গ্রাম, এত মিলিগ্রাম, এত মাইক্রোগ্রাম। তো আজকে এই পর্যন্তই। আমরা পদার্থবিজ্ঞানের পত্রের প্রথম অধ্যায়ে আমরা আজকে যে টপিকটা আলোচনা করেছি সেটা মূলত বেসিক। এই বেসিক জিনিসগুলো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমাদের অঙ্কগুলো করতে পারবো। আমাদের সবাইকে ধন্যবাদ।